ইশরাক হোসেনের শপথ আয়োজনে বিলম্বের প্রতিবাদ, নগর ভবনের সামনে আজও বিক্ষোভ, দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। শিক্ষার্থী সাম্য হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, আধাবেলা বন্ধ ক্লাস পরীক্ষা, বিচার দাবিতে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি ছাত্রদলের। আজও সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টার। ঐক্যমত্য তৈরিতে রাজনৈতিক দলের মানসিকতায় পরিবর্তনের তাগিদ বাসদের, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে নিয়ে জাতীয় সনদ তৈরির লক্ষ্য কমিশনের। এবং জ্যৈষ্ঠের প্রথম দিন রাজশাহীতে মৌসুমের প্রথম গুটি আম নামানো শুরু, 5 দিন পর নামছে গোপালভোগ, 15 দিন পর হিমসাগর, ভালো দাম পাওয়ার আশায় বাগানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও চলছে বিক্ষোভ। দ্বিতীয় দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের মূল ফটকে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মী সহ ঢাকা দক্ষিণের বাসিন্দারা। তাদের দাবি, বিলম্ব না করে শপথ গ্রহণের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। মেয়র পদ শূন্য থাকায় স্বাভাবিক নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না হলেও সরকারের অবহেলায় ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব নিতে পারছেন না বলে দাবি নেতাকর্মীদের। আমরা এই আদালতকে সম্মান করি, আদালতকে শ্রদ্ধা করি। এই আদালতের রায়ের উপরে নাকি তারা আবার একটা রিট করছে। প্রতিনিধি নেই, আজকে প্রতিনিধি না থাকাতে আমাদের এলাকায়ও আমরা ব্যাপক অসুবিধার মধ্যে আছি। এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু তার কার্যক্রমে যেটা প্রতিমান হচ্ছে সেটা হলো যে নিরপেক্ষতা তার হারাচ্ছে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব, সেই কর্মসূচির মাধ্যমে হয়তো ঢাকা সহ সারা বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছে তার কাছে। নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায় হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আসলে ইশরাককে বহাল রাখার যে ব্যাপারটি নিয়ে আসলে গত মার্চে আসলে রায় হয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত মাসের পর মাস গড়ালেও এখনো কিন্তু আসলে ইশরাক হোসেনকে মেয়র পদে আসলে দেখতে পায়নি তার সমর্থক যারা রয়েছে, এবং ঢাকা দক্ষিণ সিটির যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু আসলে এখনো দেখতে পায়নি। এই যে বিলম্ব করছে সরকারের যে তালবাহানা করছে, তারা যে দাবিটি করছেন, এর প্রেক্ষিতে কিন্তু গতকালও একটি আন্দোলন হয়েছে এবং আজও কিন্তু ঢাকার দক্ষিণ সিটির যে নগর ভবন রয়েছে সেখানে আন্দোলন করছে ইশরাকের যে সমর্থকরা রয়েছে, এবং ঢাকা দক্ষিণ সিটির যে নগরবাসীরা রয়েছে, নাগরিক রয়েছে, তারা কিন্তু আসলে এখানে অবস্থান কর্মসূচি করছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তারা এই নগর ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবং তাদের যেই নেতা রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাকে কিন্তু আসলে তারা এই পদে বহালের জন্য শেষ পর্যন্ত আসলে এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন, তেমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এখানে কিন্তু আসলে এই মুহূর্তে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, বিএনপির যারা আছেন তারা কিন্তু ক্ষণে ক্ষণে আসছেন, এবং তাদের একটি দাবি আসলে অনতি বিলম্বে ইশরাক হোসেনকে এই মেয়র পদে তারা দেখতে চান। পাশাপাশি যে সাধারণ জনগণ আছেন তারা বলছেন যে ঢাকা দক্ষিণ সিটির যে স্বাভাবিক নাগরিক সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সেগুলো নিয়ে কিন্তু কেউ কাজ করছে না, যেহেতু দায়িত্বে আসলে মেয়র পদটি শূন্য রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি মশার কিন্তু বাড়ছে সিটি কর্পোরেশনে, এবং মশা সহ নাগরিক যে বিভিন্ন অসুবিধা রয়েছেন এই নগরে, সেটি নিয়ে কিন্তু উন্নয়নের জন্য কিন্তু কাজ করার মতো কেউ এই মেয়র পদে না থাকায় তারা কিন্তু আসলে বলছিলেন যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, তারা যে কোনো ধরনের সার্টিফিকেট উঠানো থেকে শুরু করে কোনো ধরনের নাগরিক সেবা কিন্তু তারা আসলে পাচ্ছে না, যার প্রেক্ষিতে শুধুমাত্র প্রশাসক বা অনির্বাচিত যে প্রশাসক এই মুহূর্তে আছেন তারাই কিন্তু আসলে তাদেরকে দিয়েই আসলে এই দক্ষিণ সিটির যেই স্বাভাবিক কার্যক্রম আছে সেটি কিন্তু হচ্ছে না। তাই আসলে তারা বলছেন যে সকাল থেকেই আমরা দেখেছি যে এইখানে অবস্থান করছেন, এখনও কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছে, যে শেষ পর্যন্ত মেয়র পদে কবে আসলে তাকে বসানো হবে শপথ গ্রহণের মাধ্যমে সেটাই কিন্তু তারা দেখার অপেক্ষা আছে। তো এই ছিল নগর ভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম নগর ভবনের সামনে থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকাল থেকে অর্ধ দিবসের জন্য স্থগিত রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। শুনশান নীরবতা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। এদিকে সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। দেশের অন্যান্য ক্যাম্পাসেও একই কর্মসূচি পালন করছে সংগঠনটি। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের সামনের সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যু হয় স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যর। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং আমরা সকাল থেকে দেখছি ঠিক 11টার পর থেকেই এখানে অবস্থান নিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং এখানে আমরা দেখেছি কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি এখানে যোগ দিয়েছেন এবং ছাত্রদলের যে সাধারণ নেতাকর্মী তারা এখানে যোগ দিয়েছেন। তারা যেটি আসলে বলছে যে শাহরিয়ার আলম সাম্যর যে হত্যা হয়েছে সেই সাম্য হত্যার বিচার অবিলম্বে করতে হবে এবং এখনো যারা গ্রেফতারের বাইরে অর্থাৎ আইনের আওতায় যাদেরকে এখনো আনা যায়নি তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এই ছাড়াও যে শিক্ষার্থীদের জন্য এবং ছাত্রীদের জন্য যে নিরাপদ ক্যাম্পাস সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন এবং এখানে যারা আছেন তারা আসলে যেটি বলছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেই নিরাপত্তা সেটি দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই দাবিগুলো আসলে তারা তুলছেন এবং সেই দাবিতেই কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছে সকাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে ঢাকার বিভিন্ন যে ইউনিটের ছাত্রদল সেই ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং তারা যেটি মূলত বলছেন যে শাহরিয়ার আলম সাম্য তাকে যে হত্যা হয়েছে যদিও যে আমরা দেখেছি যে গত মঙ্গলবার রাতে সাম্য হত্যাকাণ্ডের পরে তাৎক্ষণিক যে প্রশাসনের যে তৎপরতা সেটি আমরা দেখেছি এবং 3 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং সেই 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সেটি আমরা দেখেছি। কিন্তু তারপরও এখনও যারা যেই জড়িত আছেন সেই জড়িতদের এই আওতায় আইনের আওতায় এনে যে বিচারের দাবি করছেন ছাত্রদল এবং ছাত্রদল বলছে অবিলম্বে এই হত্যার বিচার করতে হবে সেই সঙ্গে নিরাপদ করতে হবে ক্যাম্পাস। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে ছাত্রদলের কর্মসূচির সবশেষ। যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে। 3 দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সকালে রাজধানীর কাকরাইলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গতকাল থেকেই তারা সেখানে অবস্থান করছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে রাত কাটান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যৌক্তিক দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং সুস্পষ্ট নির্দেশনা ছাড়া এখান থেকে উঠে যাব না। এই সড়কে অবস্থান করার মাধ্যমে আমরা এটাই বলতে চাই আমাদের দাবিগুলো একদম যৌক্তিক। দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দাবিগুলোকে জানতেছে এবং তারা সবাই আমাদের দাবির পক্ষে। 20 বছরের মধ্যে আমাদের একজন শিক্ষার্থীও এ পর্যন্ত 1 টাকাও আবাসন ভাতা পায়নি, যেখানে আমাদের কোনো হল নেই। এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কেউ বা শুয়ে, আবার কেউ বা বসে, আবার কেউ বা খোঁজ গল্পে মেতে আজ দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং আমরা এখনো দেখছি যে তারা হাতের তালির মাধ্যমে নানান স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তারা বারবার তুলে ধরছেন এবং তাদের সাথে আমরা এখানে এসে সকাল থেকে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে মূলত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে কোনোভাবেই ফিরবে না এবং তারা কালকে থেকেই আমাদেরকে যেমনটা জানিয়েছিল যে তাদের 3 দফা দাবি ছিল, তবে সেখানে আরেকটি স্পষ্ট দাবি তারা আজকে পেশ করেছেন, যেখানে হচ্ছে কালকে যে অপ্রীতিকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যার নির্দেশে মূলত এই টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছিল তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং সেই সঙ্গে শিক্ষকরাও কিন্তু এখানের যে কর্মসূচি সেই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং আবাসন ভাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায়
অনুমোদনে এই প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনে 3 দফা দাবিতে তারা কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো যে অবস্থান কর্মসূচি পালন করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা মূলত 3 দফা যে 3টি দফা দাবি ছিল সেই 3 দফা দাবি নিয়ে তারা মূলত আন্দোলন করছে এবং সেই সঙ্গে এখানে আজ আমরা শিক্ষকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে গতকাল সরকারের সাথে ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন এবং বলেন দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে এই আন্দোলন, যেমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে তারা মূলত এখন আমরা দেখছি যে এখানে তারা এখনো হাতের তালির মাধ্যমে সড়কে স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলোই তারা বারবার বলছেন এবং তারা বলছে যে কোনোভাবেই তারা দাবি আদায় না করে তারা এখন পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে ফিরবেন না। এবং সেই সঙ্গে তারা বারবার যে বার্তাটি পৌঁছে দিতে চাচ্ছে সেটি হচ্ছে সরকার থেকে এখন পর্যন্ত স্পষ্ট যেহেতু কোনো ইতিবাচক বার্তা আসেনি সেহেতু তারা কোনোভাবেই এই যে প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির যে বাসভবনের সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে যে তারা অবস্থান করছে তারা এখান থেকে কোনোভাবেই চলে যাবে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল মোড় থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম কাকরাইল মোড় থেকে। সময় সংবাদ আরও থাকছে। ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট। প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগের দিন সহ 5 দিন চলবে বেচাকেনা, ভালো দামের আশায় খামারিরা। এনবিআর আলাদা করে সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মীরা। রাজধানীর আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতা মুক্ত থাকবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মীরা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে নিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাসদের বৈঠকে তিনি এই কথা বলেন। রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকলেও দেশের প্রয়োজনে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন তিনি। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে। মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে সংস্কার বা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কিছুই কার্যকর হবে না। পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তার সাথে আমাদের ঐক্যমত্য আছে, সহমত আছে। আবার কিছু কিছু বিষয়ে আমরা ব্যাখ্যা সেগুলো প্রয়োজন আছে বলে মনে করি। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেগুলো হয়তো ঐক্যমত্যে পৌঁছানো যাবে অথবা কিছুতে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না। আমরা আশা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার অবস্থানের থেকে অবশ্যই জনগণের কাছে যাবেন, কিন্তু কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে সকলকে সাথে নিয়ে যাতে আমরা অগ্রসর হতে পারি সেদিকে বিশেষভাবে মনোযোগ দেবেন। রাজশাহীর বাগানগুলো থেকে মৌসুমের প্রথম আম নামানোর পর জেলার বাজারগুলোয় উঠছে গুটি আম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বানেশ্বর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম। গুটি আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে আমের বাজারজাতকরণ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর বানেশ্বর বাজারে। এখানে আজকে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট ছোট ভ্যানে করে আম নিয়ে বাজারে এসেছেন আমের বাগানিরা। এবং আজকে সকাল থেকে মূলত রাজশাহী জেলা প্রশাসনের যে ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু গুটি আম নামানো শুরু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য যে সুস্বাদু আমগুলো রয়েছে সেগুলো কিন্তু নামবে। এবং বাজারজাতকরণের জন্য যে বিভিন্ন জায়গা থেকে এটি আমের একটি অন্যতম একটি বড় বাজার হচ্ছে এই বানেশ্বর বাজার। এখানে যারা আম চাষিরা আছেন তারা আম নামিয়ে এই বাজারে নিয়ে আসেন এবং হাক ডাকের মাধ্যমে জমজমাট বেচা কিনা হয়ে থাকে এই বাজারে। তবে এখানে আমরা এসে এখানকার যারা আম বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু আমের বাজার জমজমাট হয়েছে, কিন্তু ক্রেতার অভাবে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত জমে ওঠেনি। তারা যেটি বলছেন যে
আজকে তো শুরুর দিন, আস্তে আস্তে সামনের দিন যত গড়াবে তত এই বাজারটি আরও জমজমাট হয়ে উঠবে বলে তারা আশা করছেন। তবে এবারে আমের বাগানিদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে এই চলতি মৌসুমে বৃষ্টিপাত কম থাকায় অনাবৃষ্টির প্রভাবে আমের সাইজ কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটা বড় হয়নি। তারা বলছে যে আমের সাইজ মাঝারি হয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে ঝড় না থাকায় কিন্তু আমের ফলন বেশ ভালো এসেছে। এই জন্য আমের ফলন ভালো থাকায় ভালো দাম পাবেন এমনটাই প্রত্যাশা করছেন আম বিক্রেতা, আম বাগানিরা ভালো দাম পাবার প্রত্যাশা করছেন। এবং রাজশাহীতে আজকে মূলত আজকের যে বাজারটি রয়েছে এই বাজারে গুটি আম এবং কিছু গোপাল ভোগ আম কিন্তু এই বাজারে উঠেছে এবং হচ্ছে সামনে ধাপে ধাপে অন্যান্য আমগুলো নামবে। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে যে আমের বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 19টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি এবং উত্তর সিটির 10টি স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা, থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপলের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আছে 1 মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা সহ দক্ষিণ সিটিতে 9টি হাট বসবে। অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা সহ উত্তর সিটিতে হাট বসবে 10টি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা পাবেন, পাওয়ার ক্ষেত্রে খুবই নিউট্রাল থাকবো আমাদের কোনো, আমরা তো পলিটিক্যাল পার্টি না। 9টা হাটের বিষয়ে আমাদের ইতিমধ্যে টেন্ডার কার্যক্রম হয়েছে। যেগুলি সরকারি নির্ধারিত মূল্যের পাবো বা তার চেয়ে বেশি হবে, যেগুলি হবে না সেগুলি আমরা সেকেন্ড এবং থার্ড ফেজে যে মূল্যায়ন করার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 27 মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। একদম ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো হবে, বিডিং হবে। যারা পাবেন তাদের উপরে আমরা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রাখছি যে ময়লা যেন না করে, রাস্তায় যেন এগুলো না ফেলে। এগুলো যিনি সিলেক্টেড হবেন তারা এইগুলো মেনটেন করে এই হাটগুলো মেনটেন করবেন এবং কোনো অবৈধ হাট আমরা হইতে দিব না। প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা ফ্লোট করেছিলাম সেখানে যে সাবমিশন হয়েছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমরা অনুভব করি নাই। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আসছে বাজেটে প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে একমত কৃষি অর্থনীতিবিদরাও বলছেন, ভর্তুকির পুরোটাই শস্য খাতে না দিয়ে এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। মাছ মাংসের দাম কমাতে ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক জটিলতা নিরসনের দাবিও এসেছে। ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। 1 দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এ খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে। সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন, দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ 5 অর্থ বছরে 4 বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের 5.5%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ।
এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট ৫ মন্ত্রণালয়ের জন্য ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে ১৮,০০০ কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন। সকাল থেকে কারা ফটকের সামনে উপস্থিত ছিলেন স্বজনেরা। পরে ১০টায় কারাগার থেকে বের হন সাবেক বিডিআর সদস্যরা। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এই ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই ইউনিট সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ ছিল, ১৭ বছর আমরা তাদের উপর অবিচার করছি, তো রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিই। খুব ভালো লাগতেছে, আসুক বাড়ির পাশে পাই। আমার যখন ধুয়ে যায় তখন আমি ৯ মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি। এখন ১৬ বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৩ জন বিজিবি ও এক আনসার সদস্য সহ ৪ জন আহত হন। বুধবার রাত ১টার দিকে দাঁতভাঙা ইউনিয়নের রৌমারী সীমান্তে টহল দিচ্ছিলেন একদল বিজিবি সদস্য। এ সময় বজ্রপাতে এক আনসার ও ৪ বিজিবি সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২ বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে চান্ডেল জেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালায় আসাম রাইফেলসের একটি ইউনিট। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। পাল্টা গুলিতে নিহত হয় সন্ত্রাসীরা। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে এলাকা জুড়ে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। এদিকে জম্মু কাশ্মীরের অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইশরাক হোসেনের শপথ আয়োজনে বিলম্বের প্রতিবাদ। নগর ভবনের সামনে আজও বিক্ষোভ। দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। শিক্ষার্থী সাম্য হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক। আধাবেলা বন্ধ ক্লাস পরীক্ষা। বিচার দাবিতে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি ছাত্রদলের। এবং আজও সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।